আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। বিমানের ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদ অবতরণ করে ব্যাপক তল্লাশি, ভুয়া খবর ছড়ানোর দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও পুলিশ প্রধান সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই তদন্তের আওতায় আনা হবে। রুকসানা আমিনের রিপোর্ট। কেএম নুরুল হুদা কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত 2018 সালের নির্বাচনকে বলা হতো নিশি রাতের ভোট। সে বছর নির্বাচনের আগের রাতে সিলমারা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে বহুবার। এবার দুদক তদন্তে নেমেছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনে সংশ্লিষ্ট ইসি সদস্য, প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। নির্বাচন যারা পরিচালনা করে, জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন, তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলে এর আওতায় আসবেন। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে গ্রেপ্তার করেছে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের 16 বছর শাসনের সময় বাংলাদেশে কিভাবে ডাকাতি হয়েছে তা দেখতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে।
বৈঠক করেছেন ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং স্মিথ, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাট্রান সিনাওয়াত্রা, জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ আরও অনেকের সঙ্গেই আসিয়ানের একটি সংলাপেও অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে অংশ নেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল, ওইখানে উনি অনেকগুলো কথা বলেছেন, এই আন্দোলনের উপরে বলেছেন, সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন, এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন, পার্টিকুলারলি বাংলাদেশে। বৈঠকে বিশ্ব নেতাদের বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচার ও চুরি হওয়া শত শত কোটি টাকা ফেরত আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনুস। গত ১৬ বছরের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে কিভাবে প্রকাশ্য ও দিবালোকে ডাকাতি হয়েছিল তা খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিমানের রোম ঢাকা ফ্লাইটে বোমা আছে এমন তথ্য আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। এই খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়, কিন্তু বিমানে তল্লাশি চালিয়েও বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভুয়া খবর ছড়ানোর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। চকর মালিথার রিপোর্ট। ফ্লাইটে বোমা থাকার খবর এলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এ নিয়ে গত ২৪শে ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি এক্সারসাইজের আয়োজন করেছিল সিভিল এভিয়েশন অথরিটি। এর ঠিক ২৯ দিনের মাথায় সেদিনের সেই কল্পিত দৃশ্যপটটি যেন সত্য হয়ে গেল। বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন সেন্টারে খবর আসে, রোম থেকে আসা বিমানের BG356 ফ্লাইটে বোম আছে। হুমকি যাচাই করে এয়ারপোর্টের এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যাক্টিভ করা হয়। মুহূর্তের মধ্যে ট্যাক্সিওয়েতে স্ট্যান্ড বাই করা হয় সংশ্লিষ্ট সবাইকে। ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার সাথে সাথে বিমানকে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা। সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের। এয়ারক্রাফটের ভেতরে সুইপিং করে প্রাথমিকভাবে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সেনা ও বিমান বাহিনীর বোম ডিসপোজেবল টিম পরীক্ষা করে নিশ্চিত হয় সেটি বোমা নয়। ব্যাগেজ বুঝিয়ে যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিভিল এভিয়েশন অথরিটি। স্পেশাল ফোর্স, কমান্ডো এবং তার রিওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল। অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন বিমানের ফ্লাইটে বোমা রাখার খবর প্রসঙ্গে। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে। এরকম তো মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিই। শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বোমার তথ্য দেওয়া হয়েছিল সেটি পাকিস্তানের নম্বর। নম্বরটিতে বারবার কল করলেও কলার সেটি রিসিভ করেনি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নৌ পরিবহন, নাব্যতা ফেরানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই। রাজধানীতে নৌ পরিবহন ও নাব্যতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে সেমিনারে বক্তারা পরিবেশ প্রতিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নৌপথ পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ করেন। প্রান্তিক জীবনমান উন্নয়নে, নৌ যোগাযোগ উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চল খ্যাত বাংলাদেশ প্রকৃতিগতভাবে নদীমাতৃক দেশ। হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে উৎপন্ন অসংখ্য নদী এসে ঢুকেছে বাংলাদেশে। নদীর উর্বর পলির কারণে আবহমান বাংলা খ্যাতি পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়নে যুগের পর যুগ নাব্যতা কমার পাশাপাশি কমেছে নৌপথের দৈর্ঘ্য।
পরিস্থিতি উন্নয়নে নৌপরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে যথাযথ নদী ব্যবস্থাপনা ও নৌপথ পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। পৃথিবীর যে কোনো মানুষ যদি নদী পর্যবেক্ষণের জন্য আসে বাংলাদেশে আসতে হবে, সেটাই। কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে আমরা ব্র্যান্ডিং করতে পারি না, সেটা আমাদের একটা শৈথল্য ভাব আছে এদিকে। আমাদের কিছু ল্যান্ড রিক্লেমেশনের যে প্রজেক্টগুলো ভবিষ্যতে আমরা চিন্তা করছি কিংবা আপনারা যেগুলো করতে চাচ্ছেন, সেখানেও আমরা কতটুকু ডিসিপ্লিন আমরা আনতে পারছি কিংবা কার ইনভেস্টমেন্ট আমরা নিব, আমরা কি বাইরের ইনভেস্টমেন্ট বেশি নিব না দেশি ইনভেস্টমেন্ট বেশি নিব। যদি আপনার রক্ষা করতে চাই সমস্ত ধরনের আপনার অনাচার থেকে অবিচার থেকে, তবে আমাদেরকে পরিবেশের ব্যাপারটাকে প্রধান দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ড্রেজিং যে হয়নি তা না, কিছু কিছু ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংয়ের ফলাফল শূন্যের কোঠায়। নৌপথ যদি আমি সচল করতে চাই তাহলে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি নৌপথকে বেশি ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমরা এই পরিবেশের জন্য এটা অত্যন্ত সহায়ক হতো, কারণ আমার ফুয়েল কনজাম্পশনটা অত্যন্ত কম হতো। নৌ পরিবহনের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং নিরাপদ এই তিনটা উপকারকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারতাম। সভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান অনুঘটক নদীর স্বাভাবিক প্রবাহকে সম্মান জানানোর পাশাপাশি সার্বিক সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান বিশিষ্টজনরা। সুব্যবস্থাপনার অভাবে আমরা এই ড্রেজ ম্যাটেরিয়ালসগুলা বঙ্গোপসাগরে ফেলতে পারছি না। এখন প্রায় 1.5 বিলিয়ন টন সেলিমেন্টেশন আসে উপর থেকে। আমরা এটাকে যদি পরিকল্পনা মাফিক ড্রেজিং করা যায়, প্রতি বছরে অন্তত একটা করে উপজেলা জাগতে পারে। যে কাজটি আমরা প্রাইভেট সেক্টর থেকে করছি আর সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে তার একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়টায় যত বেশি কথা বলবো তত কিন্তু উঠে আসবে। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে ড্রেজিং এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপেন্সিভ ব্যাপারটা যে লম্বা সময়ের জন্য আমাদের জন্য একটা বিশাল সুফলের ব্যাপারে বয়ে আনছে এবং প্রকৃতি পরিবেশকে ভালো রাখছে, সেইটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই দেশটা আমাদের ভালো রাখতে হবে, আমাদের নদীকে ভালো রাখতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আমরা সবাই যখন হাতে হাত মিলাবো তখনই কিন্তু আমরা পরিবেশ প্রকৃতিকে যেমন ভালো রাখবো, আমাদের দেশটাকে ভালো রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখবো। নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতে সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়। দ্যাটস নট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং। মানুষের মানে এই উন্নয়নের কথা আমি বলি, যেটাকে আমি বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি হয়, সেটা করতে হবে এইসব চর এলাকায়, এইসব গ্রামে, এইসব প্রত্যন্ত অঞ্চলে যারা নদীর উপরে ডিপেন্ডেন্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের সহযোগী ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ বিপিএল আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। প্রথম 6 ম্যাচের সবকটিতে হেরে লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা ঢাকা ক্যাপিটাল বিপিএল এর প্লে অফের প্রতিদ্বন্দ্বিতায় ফেরার সম্ভাবনা জাগিয়েছে। চট্টগ্রামে হোস্ট চিটাগং কিংসকে 8 উইকেটে হারিয়ে ঢাকা পেয়েছে টানা দ্বিতীয় এবং শেষ 4 ম্যাচে তৃতীয় জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা চিটাগং 6 উইকেটে 148 রান করে। ওপেনার নাইম ইসলাম করেছেন ইনিংস সেরা 44 রান। ঢাকার নাজমুল ও মোসাদ্দেক নিয়েছেন 2টি করে উইকেট। মামুলি টার্গেট তাড়া করতে নেমে 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের 75 রানের ওপেনিং পার্টনারশিপে 149 রানের টার্গেট 11 ডেলিভারি হাতে রেখে অতিক্রম করে সহজ জয় পায় ঢাকা ক্যাপিটাল। লিটন 25 রানে বিদায় নিলেও তানজিদ তামিম 54 বলে 3 বাউন্ডারি ও 7 ছক্কায় করেন হার নামানা 90 রান। 10 ম্যাচে 3 জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে ঢাকা।
সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। বিতর্কিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। আইসিটি টাওয়ারে আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 বিষয়ে সংবাদ সম্মেলনে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এই কথা বলেন। তিনি জানান, নতুন অধ্যাদেশে গণমাধ্যম সহ বাংলাদেশের সব ধরনের পেশাজীবীর মত প্রকাশের সুরক্ষা নিশ্চিত করবে। সংশোধিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত করা ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি যুগোপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। সাইবার স্পেসে সংঘটিত অপরাধ সমূহকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা আইন 2023-এর ধারা 21, 25, 26, 29 এবং 31 বাদ দেওয়া হয়েছে। অধ্যাদেশের 46 ধারায় আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য অপরাধ বিবৃত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট 4টি, যেটা আপনারা ধারা 17, ধারা 18-র 1-এর গ, ধারা 19 এবং 22। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছে আহতদের প্রতিনিধিরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা জানান, কেন্দ্রীয় নেতারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন। সমঝোতা না হওয়ায় রমনা থানায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি, আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে, তারপরেও আমাদের কাছে একটা ভরসা ছিল যে না, আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে বসলে আলোচনার মাধ্যমে এইটার যে একটা যৌক্তিক বিচার, কারা কারা দায়ী সেটা আমরা খুঁজে বের করে যারা আসলেই দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো। কিন্তু আমরা যেই মুহূর্তে আলোচনার দিকে যেতে চাই, সেই মুহূর্তে যখন তারা একটা প্রেস রিলিজে আমাদের আহত ভাইদেরকে আমাদেরকে বিপদগামী বলে ঘোষণা দিয়ে দেন, তখন আসলে তারা আলোচনার যে মিনিমাম সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা আসলে নিজেদের পক্ষ থেকে খারিজ করে দেন। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নিজেদের বসতি স্থাপন বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিনে গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 120টিরও বেশি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা যেসব ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছিল তার মধ্যে মঙ্গলবার 900টি গাজায় প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছে। কৃষি সংবাদ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। তারা বলছেন, মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে গ্রিন স্কুল ক্যাম্পেইন শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান। এই সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুলশান আরা, ডাক্তার কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
পূবালী ব্যাংকের গ্রাহকদের সেবায় চাহিদা বিবেচনা করে সকল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এইসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সেবাগুলো গ্রহণ করতে পারবেন। এরই ধারাবাহিকতায় বুধবার পূবালী ব্যাংকের খামারবাড়ি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম। গেস্ট অফ অনার ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম স্কটল্যান্ডের বিপক্ষে ইয়াং টাইগ্রেসের 17 রানের জয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনা সভা ও আহত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার MD ফজলুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে সেবা গ্রহীতা ও সেবা দাতার মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জার্মান ভিত্তিক সংস্থা ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের অর্থায়নে পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিতকরণে প্রকল্প পরিচালনা করেন এনজিও ও ফোরাম ফর পাবলিক হেলথ, ওয়েব ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ, ডাসকো এবং বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর নির্বাহী পরিচালক MA রশিদ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন। এই সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 2017 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ করেনি সরকার। অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ শস্তাপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জের উদ্যোগে তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা বেগম। এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা। এবারে রয়েছে খেলার খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। বিমানের ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদ অবতরণ করে ব্যাপক তল্লাশি, ভুয়া খবর ছড়ানোয় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং জাতীয় বাজেটে নৌ খাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।